নমস্কার, এএনএমের আড্ডায় আপনাদের স্বাগত। এবং আমি অভিজিৎ নন্দী মজুমদার আরেকবার আপনাদের সামনে এসেছি এএনএমের আড্ডায় একজন ব্যক্তিত্বকে নিয়ে যে আজ রাজনৈতিক পটভূমিকায় এক বিরাট ভূমিকা নিতে চলেছেন। আমাদের সাথে আছেন শান্তিপুরের ডাকসাইতে এক সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যিনি কিছুদিন আগে বিজেপিতে জয়েন করেছেন, অরিন্দম ভট্টাচার্য। নমস্কার অরিন্দম বাবু। নমস্কার। এএনএম নিউজে আপনাকে স্বাগত এবং আমাদের সঙ্গে এএনএমের আড্ডায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার মতন একজন ব্যক্তিত্ব, আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি এবং দীর্ঘদিন যে সম্পর্কটা গড়ে উঠেছে সেখানে আপনি সেই মনে করেছেন যে একটা এইরকমভাবে একটা লাইটার মুডে কথা বলার জন্য আমরা যোগ্য, তার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই মিষ্টি হাসি দিয়েই কি আপনি ভোটটা জেতেন? দেখুন, মিষ্টি হাসির ব্যাপারটা হলো চিত্তে যদি পরিচ্ছন্নতা থাকে হাসি আপনি আপ আসে এবং সেটা মানুষ ফিল করে নেয়। একেবারে প্রথমে জানতে চাইবো অরিন্দমবাবু, কীভাবে আপনি রাজনীতিতে এলেন? কারণ আমি যতদূর জানি আপনি লয়ার, আপনার একটা ইন্টারন্যাশনাল খ্যাতি আছে, আপনি এনজিওতে আছেন, আপনি একটা অন্য জগতের প্রফেশনাল জগতের মানুষ। তো সেখান থেকে হঠাৎ কি মনে করে আপনি রাজনীতিতে এলেন? না, আপনাকে বলি, রাজনীতি ছোটবেলার থেকে করি এবং রাজনীতিটা সাস্টেন করার জন্য আপনার একটা প্রফেশনালিজমের দরকার হয়, এটা আমি মনে করি। কেউ ব্যবসা করে, কারণ আপনি চাকরি করে রাজনীতি করতে পারবেন না, সময়টা একটা ফ্যাক্টর। কারণ ওই পার্ট টাইম হিসেবে রাজনীতি হয় না। ইউ হ্যাভ টু ডিভোট ইউর টাইম 100%। তো এবার 100% ডিভোশন কীভাবে রাখবেন? চাকরি করে হতে পারে না, ব্যবসা করে করাটাও মুশকিল হয়। তো দ্য বেস্ট ওয়ে টু mold yourself in a professional character which will help you in politics also. That's why I opted for being a lawyer. আমি আগে কিন্তু এই আইনজীবী ছিলাম না, I was a computer engineer. কিন্তু এটা কিন্তু একটা বিরাট বড় কথা বললেন, কারণ আমি যেটা মনে করছি যে অনেকে রাজনীতি করতে আসে রাজনীতি থেকে পয়সা কামানোর জন্য, কিন্তু আপনি যেটা বলছেন রাজনীতিকে সাস্টেন করতে গেলে আপনি লিগ্যাল প্রফেশন থেকে পয়সা রোজগার করে আপনি রাজনীতি করছেন। এক্স্যাক্টলি। দেখুন, এটা উদ্দেশ্য থাকে এক একটা লোকের, সে কিভাবে রাজনীতিতে কিসের জন্য এসছে, ওয়াই। ছোটবেলার থেকে যেই এনভায়রনমেন্টে বড় হয়েছি, দিল্লিতে থাকতাম, আমার জন্মের আগের থেকে আমার বাবা দিল্লিতে, তো সেই সুবাদে দিল্লিতে পড়াশোনা হয়েছে, বড় হয়েছি এবং ওই এনভায়রনমেন্টের মধ্যে বোর্ডিংয়ে পড়েছি। তো সেইখান থেকে পলিটিক্স, ওয়াই পলিটিক্স? পলিটিক্সটা এর জন্য দ্যাট সামথিং which I think is not right in the system, আমি সেই জিনিসটাকে পরিবর্তন করতে চাই এবং তার জন্য কিছু পাওয়ারের দরকার। আপনি বাইরের থেকে করতে পারবেন না, ইউ হ্যাভ টু বি ইন দ্য সিস্টেম। তো সিস্টেমে কীভাবে যাবেন? রাজনীতি ছাড়া তার উপায় নেই। এবং ওয়ান্স ইউ আর ইন দ্য সিস্টেম, দেন অনলি ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার, দেন ইউ ক্যান চেঞ্জ দ্য সিস্টেম অ্যাকর্ডিং টু ইউর বিলিফ সিস্টেম। কারেক্ট। And how you will develop your belief, that depends on the education, the knowledge you are having. তো এই নিয়ে পড়াশোনা করা, যেটা আগে একটা ট্র্যাডিশন ছিল, আমরা দেখেছি বিভিন্ন পলিটিশিয়ানসদের, তারা সবসময় নলেজ গ্যাদার করে গেছে, নিজেদের এনরিচ করেছেন। আমি ছোটবেলার থেকে বড় হয়েছি প্রণববাবুকে দেখে। প্রণব মুখার্জি অলওয়েজ লাইক টু রিড সামথিং। আপনি গিয়ে মুখে কথা বলছেন কিন্তু হাতে যদি কাগজ নিয়ে যান, হি রিমেইনড ইন্টারেস্টেড ইন দ্যাট পেপার। মানে প্রণববাবু তো এক প্রকার আপনার আত্মীয় হয়। হ্যাঁ, আমি ছোটবেলার থেকে ওনাকে কোলে পিঠে বড় হয়েছি এবং আমার স্কুলের লোকাল গার্জিয়ানও উনি ছিলেন। তো ছোটবেলার থেকে ওনাকে দেখেছি।
মানে রাজনীতির প্রথম প্রিয়রঞ্জন দাসমুন্সিকে দেখেছি। না, কিন্তু রাজনীতির পাঠ কি প্রণববাবু থেকে শুরু? পাঠ না, দেখুন এই রাজনীতির পাঠ এইভাবে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। আপনার ভেতরে সেই খিদেটা থাকতে হবে ফার্স্ট, দ্যাট আই ওয়ান্ট টু বি এ পলিটিশিয়ান, আর কেন সেটা খুব ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট, এবং তারপর ইউ মাস্ট ফলো সামবাডি। আপনার লিডার্সদের ফলো করা, এইটা একটা বড় অবজারভেশনটা, এইটাই মেন লার্নিং হয় আমি মনে করি, এবং ছোটবেলার থেকে সেই সুযোগ আমি পেয়েছি। অনেক বড় বড় লিডারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, তারা কিভাবে চলে, তারা কিভাবে ডিসিশনস নেয়, এবং তারা নিজেদের কিভাবে তৈরি করে সেটা দেখার সুযোগ হয়েছে, এবং নিজেকে তার জন্য আমি ধন্য মনে করি। প্রণববাবুর সাথে আপনার একটা ঘটনা যদি আপনাদের দর্শকদের জন্য তুলে ধরেন, কোন একটা ঘটনা যেটা খুব আপনার মনে দাগ লেগেছে? অনেক ঘটনা হয়েছে, কখনো বকেছেন, কখনো আবার আদর করেছেন, কখনো বুঝিয়েছেন, কখনো বাচ্চার মতন কিছু বোঝার চেষ্টা করেছেন, ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, এবং যেই প্রশ্নগুলো উনি আমায় করছেন সেই প্রশ্নগুলো আমি পরে চিন্তা করেছি যে উনি কি এটা জানতেন না বলে আমাকে জিজ্ঞেস করছেন। ইটস নট দ্যাট, উনি একটা আলাদা পার্সপেক্টিভ জানার চেষ্টা করছেন, যে একটা ইয়াং ছেলে যে পলিটিক্সে আছে, যেখানে আমাদের ভেতরে একটা এজ গ্যাপ এত বড়, সেখানে ওনার পার্সপেক্টিভটা কি, সেই সমস্যাটা কিংবা প্রবলেমটাকে উনি কিভাবে দেখছেন, আর সেইখানে এত বড় একটা জেনারেশন গ্যাপে একটা ইয়াং ইউথ হু ইজ ইন পলিটিক্স সে কীভাবে দেখছে, যার অন্য কোনো মোটিভ নেই পলিটিক্সে আসার পেছনে। তো এই জিনিসগুলো, এই ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে দেখা, এবং সেইখানে টু হ্যাভ দ্যাট পেশেন্স টু হিয়ার। আজকে আমরা অনেক নেতা নেত্রীদের দেখি, তাদের ধৈর্য নেই, তারা শুনতে চায় না, তারা নিজের কথাটা বলাতে ব্যস্ত থাকে, অ্যাজ ইফ দে আর রাইট, তারাই ঠিক, বাকি সব ভুল, বাকি কারোর কোনো চিন্তাভাবনা থাকতে পারে না। তো এই সমস্যাগুলো, এগুলো লং টার্ম প্রবলেমস তৈরি করে দেয়। প্রিয়রঞ্জন দাসমুন্সির ব্যাপারে কি বলছিলেন? প্রিয়দার সেম, প্রিয়রঞ্জন দাসমুন্সির লাইব্রেরি, হিজ স্টাডি, ওয়ার্ল্ড হিস্ট্রির থেকে শুরু করে, বি.আর. আম্বেদকর থেকে শুরু করে, ইভেন দ্য লেফট উইং, দেয়ার এক্সট্রিমিজম, কি না পড়েছে প্রিয়দা। আমি প্রণববাবুর লাইব্রেরি দেখেছি, দে আর অলওয়েজ এনরিচিং দেমসেলভস, তারা নিজেদের সব সময় যেন পালিশ দিয়ে গেছেন। এই জিনিসটা দরকার কেন? কনস্ট্যান্ট আপনার নলেজ গেইন করলে দেন ইউ আর ফুল উইথ উইজডম, ফারসাইটেডনেস, এবং সেইখান থেকে আপনার ডিসিশন নেওয়ার পাওয়ার যেটা, সেটা তৈরি হয়, যেটার ওই নেগেটিভ পার্টগুলো, ফ্লসগুলো অনেকটা কমে যায়। তো এই রাজনীতি, যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে প্রফেশনালিজম কেন রাজনীতি সাস্টেন, কারণ এই রাজনীতি করতে গিয়ে অনেকে অনেক কথা বলবে, বিরোধীরা আঙুল তুলবে, সেইখানে নিজের যতটা উইকনেস কম করে রাখা যায়, এবং এটা আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলছি যে আজকে সাধারণ মানুষের ভেতরে একটা পার্সপেক্টিভ আছে, তারা ধরে নেয় রাজনীতি যারা করছে তারা ফয়দা নেওয়ার জন্য করছে, এবং ফয়দাটা কোথার থেকে নেবে সেই তার পাওয়ার কাজে লাগিয়ে সে নিজের ব্যক্তিগত কিছু ফয়দা করবে, হি উইল বি ইনভলভড ইন কারাপশন। এটা সাধারণ মানুষের ভিতরে একটা কনসেপ্ট, অ্যাবসলিউট, যে রাজনীতি, রাজনৈতিক নেতা এবং করাপশন সাইড বাই সাইড। তো সেইখানে এই জিনিসগুলোই পড়াশোনার মধ্যে দিয়ে জেনে নিজেকে এনরিচ করে সেই জিনিসের ভেতরে যাতে আমরা না পড়ি, ওর জন্য একটা সলিড প্রফেশনাল গ্রাউন্ড তৈরি করা, সেটা শুরুর থেকে করেছি। আমি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু এই রাজনীতি চাকরি পেয়েছিলাম আমেরিকায়। তো সেখানে না গিয়ে রাজনীতিটা সাস্টেন করার জন্য
ল পাস করি, LLB করি, LLM করি, অ্যান্ড ওই নিজেকে এনরিচ করে গেছি কনস্ট্যান্ট ওভার দি ইয়ার্স ওভার দ্য ইয়ার্স রাজনীতি করতে করতে, এবং দ্যাট প্রফেশনালিজম হেল্প মি টু সাস্টেইন মাই পলিটিক্স। এটা মানে বিরাট বড় জিনিস। 2011 বাংলায় পাঠানো হয় উইথ অ্যান অ্যাসাইনমেন্ট। এবং দেখুন, রাজনীতিতে আপনি যখন আসবেন কোথাও গিয়ে, ইউ ওয়ান্ট টু মেক সাম চেঞ্জ, পরিবর্তন করতে চাইছেন। কংগ্রেসি পলিটিক্স তখন, পলিটিক্স জারি হোক না সেই সময় আপনি কংগ্রেসে? হ্যাঁ, সেই সময় কংগ্রেসে। তখন শুধু দলীয় পদ না, কিছু সরকারি পদও ছিল দিল্লিতে, UPA 2। তো সেইখান থেকে আবার রাজ্য চেঞ্জ করে এসে এই যে কনস্ট্যান্ট চলছে দীর্ঘদিন ধরে একটা প্রসেস, সেখানে কোথাও কোনো ক্লান্তির ব্যাপারটা নেই। কেন? কারণ উই আর ডুইং সামথিং which I have set as a mission in my life. অ্যাবসলিউটলি। এইখানটা আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আপনি বলেন প্রফেশনালিজম এন্ড রাজনীতি, খুব বড় কথা বলেন। আজকালকার রাজনৈতিক নেতাদের কাছ থেকে সাধারণত এইরকম কথাবার্তা শোনা যায় না যে আমি একটা প্রফেশন থেকে যা রোজগার করি সেটা দিয়ে আমার জীবনযাপন চলে, রাজনৈতিক নেতা হিসেবে রাজনীতি থেকে আমি কোনো রোজগার করে আমার চলে না। করাপশন অ্যান্ড রাজনীতি একসাথে যায় না। এখানে আমি জিজ্ঞেস করবো, আপনি কি গুন্ডাগার্দি রাজনীতি, যে বাহুবলী রাজনীতি যেটাকে বলে, যে আমার সঙ্গে গুন্ডা মস্তান থাকবে, যেটা মানে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় অনেকভাবে প্রকট, যে অনেক রাজনৈতিক নেতারা তাদের, সেই রাজনীতিতে আপনি কি বিশ্বাস করেন? দেখুন, আজকের দিনে, এটা বিগত দিনে একটা স্টাইল ছিল, অনেককেই দেখা গেছে বাহুবলী নেতা, বিভিন্ন রাজ্যে দেখে এসেছি। কিন্তু আজকের ফার্স্ট বুঝতে হবে এটা ইনফরমেশন এজ। সেকেন্ড, ইনফরমেশন এজ মানে ইনফরমেশন ইজিলি অ্যাভেলেবেল। আগে কি হতো, কোথায় পূর্ণিয়ায় কি ঝামেলা হচ্ছে না হচ্ছে, সেটা হয়তো দিল্লিতে পৌঁছতে সময় লাগতো, কিংবা উড়িষ্যায় পৌঁছতে সেই খবর সময় লাগতো। আজকের ডেটে ইনফরমেশন টেকনোলজির দৌলতে, ইন্টারনেটের দৌলতে, ইনফরমেশন ইজ ভেরি ইজিলি অ্যাভেলেবেল, ফার্স্ট। সেকেন্ড, the generation next, তারা কিন্তু ক্যারিয়ার কনসিয়াস, তারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে এবং সেই নিয়ে তারা বেশি চিন্তিত। তো সেইখানে এই যে পলিটিক্সের একটা স্টাইল যেটা চলে এসছে বিগত দিনে, আমরা দেখেছি অনেক জায়গায়, এখনো তো আছে গুন্ডাগার্দি, না, হিংসা এইটাকে ঠিক পছন্দ করে না। তো হিংসার রাজনীতি তো এখনো আছে পশ্চিমবঙ্গে, আছে, কিন্তু এটা মানুষ পছন্দ করে না। তো সুতরাং সেইখানে এডুকেটেড ক্লাস তারা এই জিনিসটাকে প্রশ্রয় দেবে কেন, ওয়াই? কিন্তু একটা প্রবণতা আছে কোথাও যে ওই ঘাড়ের পরে চাপিয়ে দাও। তো পশ্চিমবাংলায় আমরা দেখে এসেছি, চলছেই, মিথ্যা মামলা জড়িয়ে দাও, কমপ্লেন করিয়ে দাও, শাসক দল যা বলবে, শাসক দলের ক্ষমতা আছে, করতে পারে, যে শাসক দলই হোক না কেন। কিন্তু পশ্চিমবাংলায় এই শাসক দল যেটা আমরা দেখে আসছি, এর আগে সিপিএম ছিল, এর আগে সিপিএমও সেখানে দলতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। আমার খুব মানে ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পরে খুব কষ্ট হলো। এটা ইয়াং ছেলে, সে আমাকে কাউন্টার করছে, ডিবেট ফাইন, এখানে একটা কালচার আছে, যারা ডিবেট করে তারা ডিবেটই করে, তারা চ্যানেলে বসে। তো আমি মাঝে মধ্যে যেতাম আগে যুব কংগ্রেসের যখন সভাপতি ছিলাম, গ্রাউন্ড রিয়েলিটির কথা বলতাম। কারণ দেখুন, আমার মনে হয় কোথাও আমার একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জন্য আমি রাজনীতি করি এবং আমি এখানে একটা পরিবর্তন আনতে চাই। একটা এক্সিস্টিং সিস্টেম, যেই সিস্টেমটা কখনোই সঠিক না আমার নেক্সট জেনারেশনের জন্য, পরের প্রজন্মের জন্য। তো সেই জায়গা থেকে সেই সিস্টেমটাকে পরিবর্তন করার প্রয়োজন আছে, তার জন্য কিন্তু আমরা লেগে রয়েছি। কোথাও নিজের এক্সাম্পল তুলে, যে আমি তো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার বাবা তো কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল না, আমার বাবা খুব সাধারণভাবে একটা চাকরি করতেন এবং সেই সাধারণ চাকরির, তার চাকরি করাকালীন
মানে তার আর্থিক সেই সামর্থ্য ছিল না যে দিল্লিতে একটা বাড়ি কিনবেন, আমরা ভাড়া বাড়িতে থাকতাম। তো আমি সেই পরিবার থেকে আসা। হ্যাঁ, এইখানে আমাদের প্রপার্টিজ ছিল, সেটা আমার ঠাকুরদাদার বাবার আমলে, বাট বাবা সেগুলোও কোনোদিন এনক্যাশ করেনি। তো আমরা একটা খুব মিডিয়কার সিম্পল ফ্যামিলির থেকে সেই আপব্রিঙ্গিং হয়েছে। বাট হ্যাঁ, এডুকেশনটা ওইটা টপ প্রায়োরিটি ছিল আমার বাবার। তো হি ট্রাইড টু গিভ মি দ্য বেস্ট অফ এডুকেশন দ্যাট ওয়াজ পসিবল। সো এবং পড়াশোনাটা করেও গেছি, ছোটোবেলার থেকে সেই আপব্রিঙ্গিং হয়েছে। বাট সেইখান থেকে আমাদের একটা এই দায়বদ্ধতা নিয়ে কিন্তু পলিটিক্সে আসা, দ্যাট আই ওয়ান্ট টু চেঞ্জ সামথিং অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ সামথিং টু দ্য নেক্সট জেনারেশন। সেইখান থেকে যখন দাঁড়িয়ে দেখছি একটা ইয়াং ছেলে সে কাউন্টার করতে গিয়ে এমন কিছু কথা বলছে যেটা অনলি সেটা কি করবে, সেটা তার দলকে শক্তিশালী করবে। তো সেই একটা সেকশন অফ ইউথ যেটা 0.1% হবে, যারা দল করছে অ্যান্ড তারা দল করাতে উপকৃত, তাই তো করছে, তাদের কোনো ক্যারিয়ার নেই, দে আর নট ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং তাদের কাছে কোনো ভিশনও নেই যে নেক্সট জেনারেশনের জন্য আমি কি দিয়ে যাব। দে ডোন্ট হ্যাভ দ্যাট ভিশন, বাট দে আর ভেরি গুড অ্যাট প্লেসিং দেয়ার পার্টিস অবজেক্টিভ। আমাকে বলছিলেন যে আপনি আজকে অমুক দলে ছিলেন, আজকে এই দলে এসছেন, কেন এসছেন, তার মানে আরও ঘুরে বেড়াতে পারেন আপনি। তাকে বললাম সাধারণ মানুষ কেন কনসার্ন হতে যাবে কে কোন দল করছে সেই দিয়ে? আজকে 60% অফ দ্য পপুলেশন ইজ আন্ডার 35, 60%। তো সেই 60% অফ দ্য পপুলেশন হু ইজ আন্ডার 35, do you think that they give a damn about which party you are doing? তারা পার্টির ভিশনটা দেখে যে কোন পার্টি কি ভিশনের সাথে আসছে, তারা কি করতে চাইছে। কারণ আমি কিন্তু ওই ইয়াং জেনারেশনের সাথে মিশি, শুধু মিশি না, কাউকে হয়তো একটা আলাদা পার্সপেক্টিভ দেখাই, অ্যাডভোকেসি আমি পড়াই। হ্যাঁ, Sandwiches, kebab, no, anything? thanks a lot, nothing, Some biscuits and cookies. thank you. তো কাউকে হয়তো পড়াই, তাদের পড়াশোনায় হেল্প করি, এবং সেই সুবাদে তাদের সাথে কথাবার্তা হয়। তো তারা বলছে যে তারা পার্টি দেখে না, মানে তারা ইন্ডিভিজুয়াল দেখে না, কেন তারা দেখতে পার্টি যাবে? মানে যে পার্টি না, ইন্ডিভিজুয়াল অবভিয়াসলি দেখে, কেন দেখবে না? আচ্ছা। ইন্ডিভিজুয়ালের কোয়ালিটি ম্যাটার্স। তার পারফরম্যান্স আজকে নরেন্দ্র মোদীজি ম্যাটার্স, আচ্ছা, হি ম্যাটার্স, হিজ ইমেজ ম্যাটার্স। রাহুল গান্ধী আজ এন্টায়ার ইউথ অফ দ্য কান্ট্রি, তাদের একটা বিশ্বাস জন্মেছে নরেন্দ্র মোদীর উপরে। তো রাহুল গান্ধীর উপর বিশ্বাসটা নেই কেন? তো তুমি মনে করছো রাহুল গান্ধীর বিশ্বাস আছে কি নেই? সে সেই বাস্তব রিয়েলিটিটাই বোঝেনি। না, ইউথের বিশ্বাসটা নেই। মোদিজি আজকে কেন এই বিশ্বাসটা জন্মায় দেখুন, বিরোধীরা ব্যঙ্গ করেছে চায়ওয়ালা, চাওয়ালার ছেলে। আজকে ইউথ সেই জায়গাটায় কারেক্ট করে যে ইয়েস, এই লোকটাকেই আমার ফলো করতে হবে যে একটা চাওয়ালার ছেলে হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে, তাকে আমি ফলো করব, কারণ আমি কোথাও তার সাথে একটা কানেক্ট করছি নিজেকে। কিন্তু রাহুল গান্ধীর বাবাও তো সেইখানে রাহুল গান্ধীর বাবা পাইলট ছিলেন, মারা গেছে, দেশের জন্য মরে। শুনুন, দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন। তার ওইখানে তার ফরেন পলিসিস অ্যাট দ্যাট টাইম, ট্যাকলিং এলটিটি অ্যাট দ্যাট টাইম, তামিলরা কিভাবে নিয়েছিল, যখন এমডিএম এর গঠন হয়েছিল, অর্জুন সিংজি দেখছিলেন, তো নেই, উনি মারা গেছেন।
কার কার নাম এসেছিল ভারতবর্ষের? দেয়ার ওয়াজ এ ইন্টারনাল প্রবলেম অলসো। ওই এক্সটার্নাল প্রবলেমের থেকে ইন্টারনাল প্রবলেমটা বেশি বড় ছিল। And both the occasions it was the same. অপারেশন ব্লু স্টার থেকে শুরু করে অ্যান্ড দ্য এলটিটিস, আইপিকেএফ এর আমি ওর ভিতরে যেতে চাইছি না। বাট আজকে ভবিষ্যতের কথা যদি জেনারেশন নেক্সট চিন্তা করে, সেইখানে অবভিয়াসলি হি উইল কানেক্ট উইথ মোদিজি, যে একেবারে নিম্ন স্তরের থেকে নিজের যোগ্যতায়, তার যোগ্যতাও সে তৈরি করেছেন খুব কষ্ট করে, অ্যান্ড হি রিচড দ্য ম্যাক্সিমাম হাইট। মানলাম। তো সেইখান থেকে আর একজন যে রেঞ্জ রোভারে ঘুরে বেড়াচ্ছেন, তার নিজের যোগ্যতায় না, সে যদি বিদেশে গিয়েও পড়াশোনা করে থাকেন সেটাও তার নিজের যোগ্যতায় না, তো তার সাথে ইউথ কানেক্ট করাটা খুব মুশকিল। কিন্তু এখানে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে মমতা ব্যানার্জির সাথে তো ইউথ কানেক্টেড হয়ে আছে, আপনি কি সেটা মানবেন না? এবার আমি আপনাকে বলি একটা জিনিস, ওই যে বললাম আপনাকে যে একটা পলিটিশিয়ান তার নিজেকে আপগ্রেড করা উচিত সবসময় উইথ নলেজ, উইথ নলেজ। যে কোনো পলিটিশিয়ান যদি নিজের ভেতরে সেই আপগ্রেডেশনটা নিয়ে আসে, যার থেকে কেউ কিছু শিখতে পারবে, কেউ কিছু নিতে পারবে, তাকে ফলো করতে পারবে, সেই জিনিসটা যদি সে দিতে পারে, তাকে ফলো করবে। জোর করে তার ডেকে আনার দরকার নেই। আমি এছাড়া আর কোনো কমেন্ট করব না। তো আপনি বলছেন মমতা ব্যানার্জিকে ফলো করতে পারছেন বা লোক ফলো করছে না অ্যাট দ্য মোমেন্ট? ওই যে বললাম যে নিজেকে আপগ্রেড করা নলেজের মাধ্যমে, আর সেই নলেজটা ইম্পার্ট করা, বাকিদের ভেতরে দেওয়া, সেইটা যে করবে তাকে ফলো করবে, সেটা যে দিতে পারবে না তাকে ফলো করবে, তাকে ফলো করবে না। এবং দেওয়ার জন্য প্রথমে নিজেকে আপগ্রেড করতে হবে। বুঝলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, প্রথমে আপনি কংগ্রেসই রাজনীতি করলেন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, এখন আসলেন বিজেপি, তো এই পুরো জার্নিতে আপনার এই চেঞ্জ ওভারগুলো কিভাবে হয়েছে? মানে আপনি কোনটা মনে করেন যে এটা, মানে আপনি কি মনে করেন পুরোটাই ঠিক ডিসিশন নিয়েছেন এবং কিভাবে নিয়েছেন? ডিসিশন যখন নিয়েছি চিন্তা ভাবনা করেই নিয়েছি, এবং সেটা কেন? দেখুন, ইয়ার 2000 থেকে ইয়ার 2015-16 জনপ্রতিনিধি হওয়া পর্যন্ত আমি পার্টি করতাম, পার্টির পলিটিক্স করেছি। 2016-এ একটা টাফ জায়গায়, 6 বারের এমএলএ, হোম কনস্টিটুয়েন্সি না, হোম ডিস্ট্রিক্ট না, সেইখানে গিয়ে একটা অ্যাকসেপ্ট করা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে মানুষ সহযোগিতা করে। তো কোথাও একটা বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং তার সাথে সাথে কোথাও একটা সিস্টেমের পরিবর্তন তারা ঘটাতে চাইছিল। আমার কাছে দুটো রাস্তা ছিল। আমি তখন যুব কংগ্রেসের সভাপতি পশ্চিমবাংলার, 2017 অবধি ছিলাম। আর যেহেতু দিল্লি বেসড, প্র্যাকটিসটাও কিন্তু আমি এইখানে করি না। তখন আইফারে করতাম, কর্পোরেট লয়ার ছিলাম, ইন্টারন্যাশনাল ট্রেড লয়ার ছিলাম, এখন এলসিএলটি হয়েছে, অ্যাপিলেট ট্রাইব্যুনালে এবং সুপ্রিম কোর্টে। আমার কাছে অপশন ছিল, জিতে তো গেছিলাম, এমএলএ হয়ে গেছি, আই কুড হ্যাভ গন ব্যাক টু দিল্লি। বিরোধী রাজনীতি, সবাই জানেই সমস্যা হবে, কাজ করতে পারছে না। তারপরে ওই ফলস কেসেসও ছিল 6 মাস কনস্টিটুয়েন্সির বাইরে। আই কুড হ্যাভ টেকেন দ্য অ্যাডভান্টেজ, যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা অনেককেই করতে দেখেছি,
জিতে গেছে, তারপরে কনস্টিটিউয়েন্সি যায়নি, দরকার কি আছে, বিধায়ক হয়ে গেছি, তকমাটা লেগে গেছে, এবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, আবার ভোট আসার 1 বছর আগে ফিরে এলাম। এই একটা অপশান ছিল। আর একটা অপশান ছিল যে তাদের আশা প্রত্যাশা, যেই লোকগুলো শাসক দলের বিরুদ্ধে গিয়ে, তাও আবার এই ধরনের একটা শাসক দল, একটা রিজিওনাল পার্টি যার ক্ষমতায় থাকতেই হবে টু সারভাইভ, তার নিজের বেঁচে থাকার জন্য ক্ষমতায় থাকতেই হবে বাই এনি মিনস, তার বিরুদ্ধে গিয়ে যখন 52%, 52% মানুষ ভোট করে দেয়, তাদের সেই আশা প্রত্যাশাটা পূরণ করা আমি আমার দায়িত্ব হিসাবে নিয়ে নিলাম। দেখুন, জীবনে সব জায়গায় আপনার 2-3টে চয়েস থাকে এবং আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন রাস্তাটা বেছে নেবেন। তা আমি এইখানে মনে করলাম যে এটা আমার দায়িত্ব, পরবর্তী ক্ষেত্রে দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। আমি আমার কনস্টিটিউয়েন্সির লোকেদের ছেড়ে যাইনি এবং তাদের ডেভেলপমেন্টের জন্যই এই যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা 2017 সালে বিধায়ক হওয়ার 1 বছর পর, এর পেছনেও রিজন দুটো ছিল। এক, ওই মিথ্যা মামলা কনস্ট্যান্ট দিয়ে চলেছে নিচু তলার লোকেদের। এখন দেখুন, আমাদের সেই ক্যাপাসিটি আছে, দুটো নয় ফলস কেসেস দিলে আমরা কোর্টে কন্টেস্ট করলাম, যেটা হয়েও ছিল আমার নির্বাচনের জাস্ট পরেই একটা ফলস কেস আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। আমি অ্যান্টিসিপেটরি বেল নিলাম হাইকোর্ট থেকে। লিগ্যাল সিস্টেমটা ফলো করতে গেলে একটা খরচা হয়, আমি নিজে পেশায় উকিল, তো আমি জানি। তো সেইখানে যদি 172 জন গরিব মানুষ কেস খায়, কোথায় যাবে তারা? তো ওই কারণে আপনি না, তারা জেল খাটলো, সেইখানেই থামলো না, সেটা চলতে রইল, কনস্ট্যান্ট একটা প্রসেস। 1 বছর ধরে আমি পাবলিকের ওই সাফারিং দেখলাম। এবার সেইখানে আমি একটা দল করে এসেছি 15-16 বছর ধরে, তার দায়টা যদি আমি পাবলিকের ঘাড়ের উপরে চাপিয়ে দিই যে আমি তো দল করছিলাম, আপনি ওই সিম্বলে ভোটটা দিয়েছিলেন, আমি তো এখানে গেড়ে বসে আছি, দের ইজ নাথিং রং, এতে কিছু ভুল ছিল না। কিন্তু কোথাও আমি একটা জিনিস চিন্তা করলাম যে যেই দল পশ্চিমবাংলার ক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেস কি করে এসছে, কিভাবে পশ্চিমবাংলার ম্যাটারটা মানে একটা সৎ ছেলের মতন ব্যবহার করে এসছে, আমি তো সবই জানি। আমি তো গভর্নেন্স অ্যান্ড পলিসি অ্যানালিসিসের রিসার্চ স্কলার, আমি পড়াতে যাই রাজনীতি বাইরে। সৎ ছেলের একটা পেজ করেছে, মানে প্রথম থেকেই কংগ্রেস, পশ্চিমবাংলার কংগ্রেসকে একটা সৎ ছেলে ছিল। অন্য রাজ্যে আমরা যেটা নর্দার্ন ইন্ডিয়ায় দেখেছি কংগ্রেসের রোল, সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনোদিনও চোখে পড়েনি। আচ্ছা, সবসময় একটা অ্যালায়েন্স, বামফ্রন্টের সময় তাদের ছেড়ে দেওয়া হয়েছে কোথাও, বারবার সেটা সংবাদ মাধ্যম তুলে ধরেছে। UPA 1 গভর্নমেন্ট ফর্মেশন হলো, বামফ্রন্ট আবার বাইরের থেকে সমর্থন দিল, UPA 1-এর পার্টনার ছিল, তারা পদ নিলেন না, কিন্তু ওই GOM এর প্রত্যেকটা কমিটিতে বামফ্রন্টের লোকেরা ছিল। গুরুদাসবাবু ডিফেন্সে ছিলেন, আমার মনে আছে 2004-এ কমিটি গঠন হয়েছিল, গুরুদাস দাসগুপ্ত ওয়াজ ইন দ্য ডিফেন্স কমিটি। তো এই একটা মানে গড়া পেটা এটা চলে এসছে, আর সেইখান থেকে পশ্চিমবাংলা নেগলেক্ট হয়ে এসছে। আজকে আমি যখন আমার জন্মস্থানে ফিরে এসেছি দিল্লি থেকে, একটা ভালো ক্যারিয়ার সেই সব থাকা সত্ত্বেও, তো আই এম হিয়ার ফর এ পারপাস। কিন্তু তৃণমূল আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এবং সেই উদ্দেশ্যটা আমার পুরো করতে হবে থ্রু পলিটিক্স, দ্যাট ওয়াজ দ্য এম। আর সেইখানে আমার কনস্টিটুয়েন্সির লোকেরা যারা সমর্থন করলো, যারা পাশে দাঁড়ালো, যারা অত্যাচারিত হলো, তারা নড়লো না, তো তাদের বিষয়টা দেখতে হবে না। এর জন্য আমি বারবার শান্তিপুরের নামটা করি। শান্তিপুর আমার আবেগ, শান্তিপুর আমার সেন্টিমেন্ট। কিন্তু তাহলে তৃণমূল কংগ্রেসে গিয়ে কি একটা পলিটিশিয়ানের যদি সেই আবেগ সেন্টিমেন্ট না থাকে পাবলিককে নিয়ে, তাহলে সে পলিটিশিয়ান হতে পারে, হি কান্ট বি এ পাবলিক ফিগার। না তা হতে পারে, এগোতে পারবে না। কিন্তু তৃণমূল আজকে গিয়ে তৃণমূল কংগ্রেসে, যেটা আপনি বলছিলেন, তৃণমূল কংগ্রেসে যাওয়া, কেউ বলতে পারবে অরিন্দম ভট্টাচার্য কোনো ব্যক্তিগত বেনিফিট নিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে?
আমার কাছে অনেক উদাহরণ আছে যেগুলো আমি এখন বলবো না। মানে আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোনো মানে অরিন্দম ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে কিচ্ছু করতে পারে। আমি তো সেটাই বলছি যে কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে অরিন্দম ভট্টাচার্য কোনো ব্যক্তিগত ফায়দা নিয়েছে? পদ ঠদ ছাড়ুন, পদ সম্মান সেও চাইনি, কিচ্ছু নেইনি। কোনো ব্যক্তিগত কাজ সেও নেইনি, কোনো মন্ত্রী বলতে পারবে না। কিন্তু আপনার আমি আমার পাবলিকের জন্য চেয়েছি কি একটা ব্রিজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল, নট অনলি শান্তিপুর। শান্তিপুর তো উপকৃত হবেই, 3টে জেলাকে কানেক্ট করবে এই ব্রিজটা, ওইটা আমার চাওয়া ছিল। আমি চেয়েছি শান্তিপুরের তাঁতিদের জন্য এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার, যাতে শান্তিপুরের তাঁত এক্সপোর্ট হয়। সেটাও একটা জায়গায় গিয়ে থেমে গেল, পুরোটা হলো না। দুটোর একটা হয়েছে। এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার হয়েছে, এক্সপোর্ট করার সেই ফেসিলিটি এখনো তৈরি হয়নি। ব্রিজের জন্য ল্যান্ড অ্যাকোয়ার করেছে, অ্যাকোয়ার না কিনে নিয়েছে রাজ্য সরকার আমার দিকে, শান্তিপুরের দিকে। কালনা এখনো কেনা হয়নি, তো সুতরাং সেটাও এখনো হয়নি, 5 বছরে, যাই হোক হোয়াট এভার। বাট বলেছে সরকার যে আমরা স্যাংশন করলাম, তাই টেক ইট, ইটস ওকে। অ্যাপ্রোচ রোড ফোর্ড হচ্ছে। তো আমার চাহিদা এইটা ছিল, এছাড়া কোথাও ব্যক্তিগত কারণে যে আমার পরিবার কোথাও উপকৃত হবে, আমি নিজে উপকৃত হব, ফায়দা আমরা নিইনি কোনোদিন। তাহলে বিজেপিতে আসা কেন? বিজেপিতে আসা এর জন্য, কারণ এই যে টানার পিরিয়ডটা 4 বছর, প্রায় 3.5 বছর, কনস্ট্যান্ট একটা জিনিস সেটা ফিল করেছি যে দ্য গভর্নমেন্ট ইজ রানিং উইদাউট ভিশন। এদের কোনো দূরদৃশ্যতা নেই, কোনো মিশন নেই যে আমি আজকে এই জিনিসটা, আজকে আমার রাজ্য এইখানে আছে, আমি এইখান থেকে এই জায়গায় নিয়ে যেতে চাই। এটা তো একটা প্ল্যানিং হবে, এর কোনো প্ল্যানিং নেই। তাহলে সরকারের প্ল্যানিংটা হলো আমার এখানে থাকতে হবে, এবং থাকলে এখানে সব বেনিফিটস আছে, সেগুলো আমার সব অ্যাকুমুলেট করে রাখতে হবে, এবং সেই বেনিফিটস নিয়ে আবার যাতে 5 বছর আবার থাকতে পারি, আরও বেনিফিট পাই, তার জন্য আমার এখানে ধরে বসে থাকতে হবে। দিস ইজ দ্য সোল এম। আজকে 10 বছর হয়ে গেল, একটা বড় ইন্ডাস্ট্রি হলো না। ওয়াই? প্রত্যেক বছর বিজনেস সামিট করে গেল, ঘটা করে বিজনেস সামিট হচ্ছে। আমি খালি দেশগুলো দেখছিলাম, ইটালি আসছে, স্পেন আসছে, যাদের নিজেদের সমস্যা মিটছে না, তাদের রিপ্রেজেন্টেটিভ আনানো হচ্ছে এখানে। কিসের জন্য? আর দে গোয়িং টু ইনভেস্ট ইন বেঙ্গল? আই এম অ্যান ইন্টারন্যাশনাল ট্রেড লয়ার, আমি ইউরোপেই পড়াশোনা করেছি, তা আমাদের বন্ধু বান্ধবরা এখানে সিস্টেমে আছে। উই নো দিস নট দিস, দিস আর অল গিমিক্স। ওরা কোনোদিনই আসবে না। গভর্নমেন্ট মানি, ওরা কোনোদিনই আসবে না। কখনই আসবে না। কি করতে আসবে এখানে? সেই এনভায়রনমেন্ট নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। কোথায়? আজকে এই যে 25,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বলল উইল বিল্ড ন্যাশনাল হাইওয়েজ, এইখান থেকে তৈরি হয় রাস্তা টু ব্রিং ইন ইনভেস্টমেন্ট। আজকে হলদিয়ায় যে গ্যাসের এলপিজি রিফাইনারি তৈরি করা হচ্ছে, this gives confidence that government is spending on the energy sector, government is spending on infrastructure and this huge investments. এবং আমি আপনাকে বলি, এই যে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল will again become a trade hub, it will become, আপনি কনভিন্সড? একদম 101% হবে। আমি কনভিন্সড বলে না, ইটস নট এনি থিওরি, থিওরির উপরে চলে না, বাস্তবটাকে বুঝতে হবে। আজকে আপনাদের কিছু একটা হতে যাচ্ছে ইন্টারন্যাশনালি, যেখান থেকে হয়তো কিছু কর্পোরেট, একটা কর্পোরেট হাব উইল ডিসইন্টিগ্রেট অ্যান্ড
they are searching for some place where they can feel safe, where there will be cheap labor, and there will be immense scope of better transportation. তো এই তিনটে জিনিস যদি প্রোভাইড করা যায়, and that can be provided in West Bengal only, because this is the only state where no industrialization has taken place for the last 45 years. তো এখানে একটা জিনিস আমি এখানে একটা বড় ভ্যাকিউম আছে, Vacuum- আর সেইখানে দেখুন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হওয়ার জন্য যেটা হয়েছে, এই যে বেকারত্বের সমস্যা, এখন বললে রাজ্য সরকার বলবে আমরা অনেক কাজ তৈরি করেছি। কি কাজ? সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার। কাজে পশ্চিম বাংলার বাবা মায়েরা যখন একটা বাচ্চা, একটা বাবা মার সন্তান হয়, তারা প্রথম দিন থেকে ওই বাচ্চাকে আদর করতে করতে কথাটা বলে, বাবা আমার বড় হয়ে ডাক্তার হবে, আমার বাবু বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। আমরা তো শুনিনি আজ পর্যন্ত যে কোনো বাবা মা তার সন্তান হওয়ার সাথে সাথে কোলে নিয়ে বলছে আমার মেয়েটা আইসিডিএস কর্মী হবে, কিংবা আমার ছেলেটা হাতে লাঠি নিয়ে অমুক মোড়টায় দাঁড়াবে সিভিক ভলেন্টিয়ার হয়ে। কারণ আমাদের কমিউনিটিটাই ওই এডুকেশন বেসড। আমরা চাই ভালো পড়াশোনা হবে, ভালো পড়াশোনা করবে, যতদূর ক্ষমতা। আমি আমার বাবাকে দেখেছি যে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, পড়াশোনা করে আরো বড় হবে, আরো বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। এটা প্রত্যেক বাবা মা স্বপ্ন দেখে। আজকে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে পশ্চিমবাংলায়, বলুন তো? না, আপনি যেটা বলছেন যে আগামী দিনে এসএসসি হলো না কেন? সরকারের কাছে টাকা নেই। না, আপনি এখন যেটা বললেন যে আগামী দিনে নরেন্দ্র মোদীর যে প্রকল্প বা নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা বা আপনাদের বিজেপির যে চিন্তাধারা, সেখানে ট্রেড হাব বা ইন্ডাস্ট্রিয়াল হাব একটা ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, কর্পোরেট ইনভেস্টমেন্ট আসতে 100% মানে কর্পোরেট ইনভেস্টমেন্ট আসবে এবং এখানে আরো প্রপার এমপ্লয়মেন্ট, যেটা আপনি বলছেন because the government somehow, Narendra Modi's government is able to generate confidence in the private sector. আচ্ছা, বাকিরা সেই কনফিডেন্স জেনারেট করতে করতে পারেনি। এটা- আজকে পশ্চিম বাংলার থেকে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলো না কেন এত বছরে, কেউ প্রশ্ন করবে? তাহলে আপনি এইটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার বলেন। এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যেটা সব থেকে মূল উদ্দেশ্য, মূল ব্যাপার, আমাদের আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছে, সেই মূল উদ্দেশ্য যেটা, এই সমস্ত যদি আর হয়। একটা কথা আপনাকে বলি, যা সিপিআইএম করে গেছিল সেই একই পলিসি কন্টিনিউ হয়েছে এই গভর্নমেন্টে। প্রথমে আমরা দেখেছিলাম বামফ্রন্ট ওই কম্পিউটার যখন এসেছিল তার বিরোধিতা, মানে কম্পিউটার আসতে দেবো না কেন, তাহলে তোমার চাকরি চলে যাবে, এই জিনিস বোঝানো। আজকে ঠিক সেম জিনিস বোঝানো হচ্ছে, বাংলাকে গুজরাট হতে দেব না। গুজরাট তো ইন্ডাস্ট্রিয়াল হাব। আজকে বাংলার নেক্সট জেনারেশন তো সেই ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে চায় পশ্চিম বাংলাকে, আর সেখানে বাঙালি গুজরাটি সেন্টিমেন্ট আপনি ভাগাভাগি করে দিচ্ছেন। আপনি বলছেন গুজরাটটাকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে ধরে বেঙ্গলকে ইন্ডাস্ট্রিয়াল হাব। এক্স্যাক্টলি। তারা যদি সেই ভিশন দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেই কালচার আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা, যেখানে ইট ওয়াজ দ্য রিয়েল ট্রেডিং হাব, ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দ্য ট্রেডিং হাব, আবার সেই জায়গাটায় আসার জন্য আমার একটা পরিকাঠামো তৈরি করতে হবে। আজকে আপনি এডুকেশন সিস্টেমটাকে কেন 12টা বাজিয়ে রাখলেন? সিপিআইএম যেভাবে বেঁধে রেখেছিল বাংলার ছেলে মেয়েদের পশ্চিম বাংলার ভেতরে, থ্রু দ্য এডুকেশন সিস্টেম, বাংলা মিডিয়াম, ক্লাস 5 থেকে ইংরেজি পড়ানো হবে, সেম জিনিস এখানে। সেইখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই, সরকারের কাছে অর্থ নেই, তাই গ্রুপ ডিরও সব ভ্যাকেন্ট, লক্ষাধিক ভ্যাকেন্সি, এসএসসি করতে পারছি না, টেট বারবার ফেল। আপনি সরকারি চাকরি দেওয়ার জন্য ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রিসোর্সেস, গভর্নমেন্ট মানি। হ্যাঁ, আর বেসরকারি চাকরি কারোর হবে না, কারণ বাইরের থেকে ইন্ডাস্ট্রি এখানে এসে তার জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্টই নেই এখানে ব্যবসা করার।
তো ইন্ডাস্ট্রি হবে না। এইবার ছেলেগুলো যাবে কোথায়? তারা বাংলার বাইরে যাবে। পারবে তারা কম্পিট করতে? তাদের ইংরেজিতে তারা প্রথম ঝাড় খাবে, হিন্দিতে ঝাড় খাবে, তারা গিয়ে কম্পিটিশনই করতে পারবে না বাইরে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরের ছেলে মেয়েদের সাথে। তাদের কষ্ট হবে, তাদের নিজেদের তৈরি করতে হবে, যাদের এমন না যে বাংলার ছেলেরা বাইরে গিয়ে ভালো চাকরি বাকরি করছে না, করছে, কিন্তু তারা নিজেদের ক্যাপাসিটিতে, তাদের বাবা মার এক্সট্রা টিউশন, তাদের বাবা মার তাদের লেগে থেকে, তাহলে সরকারের লাভটা কি হলো আমার? তাহলে আপনি যেটা বলছেন যে ইন্ডাস্ট্রিয়াল হাব এখানে এটা হবে, সেই প্রশ্নকে আগে টেনে আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে তার মানে কি আপনি কনফিডেন্ট অফ বিজেপি ভিক্টরি? দেখুন, কনফিডেন্ট তো 100%, কারণ বাঙালি বোকা না, এটা আমি জানি, এবং মানুষকে আমি বিশ্বাস করি। মানুষ ওই কনস্ট্যান্ট ভুল বুঝতে পারে না, এবং কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা যাচাই করে নেওয়ার জন্য, যে বললাম ইনফরমেশন এজ, স্পেশালি আমার ইয়াং জেনারেশন, দে আর নট ফুডস। তাদের অনেক কিছু বলা হতে পারে, অমুকে খারাপ, অমুকে খুনি, এরা এলে অমুক সম্প্রদায় শেষ হয়ে যাবে, মানছে না কেউ। তার বিজেপি জিতছেই। ইয়াং জেনারেশন মানছে না, তাদের এইভাবে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না। তারা সবাই একটা বেটার ফিউচার চায়। আত্মনির্ভর ভারত উইল হ্যাপেন, ইট উইল নট গেট স্টপড ইন বেঙ্গল। দিস ইজ হোয়াট আই ক্যান সে। লাস্টলি কত সিট পাবেন? কত সিট পাবেন? দেখুন, আমি জ্যোতিষী না, কিন্তু মানুষের পালসটা একটু বুঝি। মানুষের পাল ভয়ে আছে, ভয় দেওয়া হচ্ছে, কারণ আমাকেও তো বলছে, আমি যেখানে যেখানে যাই, দাদা সামনে আসতে পারছি না, আমরা কিন্তু আপনার সাথে আছি। আচ্ছা। এইটা হলো বাংলার সাধারণ মানুষের বার্তা। সামনে আসতে পারছি না, আপনার সাথে আছে। তো এইরকমই বিজেপির সাথে, ভারতীয় জনতা পার্টির সাথে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির সাথে এন্টায়ার বেঙ্গল ইজ দেয়ার। আমি আপনাকে বলে রাখি, হ্যাঁ, কিছু আছে যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই, তারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়েও হয়তো চিন্তা করেন না, তারা বিরোধিতা করবে। বাকি মেজরিটি সেকশন মোদিজির নেতৃত্বে বিশ্বাস রাখে, এবং সেই নেতৃত্বটা বাকি যারা নিজেদের লিডার বলে ক্লেম করছে, তাদের কম্প্যারিজনে মোদিজির লেভেলটা কোথায় সেটা তারা মাপতে পারে, এবং তারা জানে যে লোকটা যেটা বলছে সেটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছে, এবং একটা লং টার্ম প্ল্যান পলিসি নিয়ে এগোচ্ছে পশ্চিমবাংলার জন্য। এবং আমার বিশ্বাস যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ 101% মোদিজির পাশে থাকবে। 101% মোদিজির পাশে থাকবে। অরিন্দম বাবু বললেন, আমরা অনেক খুব একান্ত আলাপচারিতায় অনেক কথা উঠে এলো, অনেক কিছু জানতে পারলাম অরিন্দম বাবুর কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু আমাদের সাথে কথা বলার জন্য, এবং এই কিছু বিশেষ বিশেষ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি জিতবেন আমরা আশা করি, আপনার আরও উন্নতি হবে এটাও আমরা আশা করি। এএনএম নিউজে আসার জন্য এবং এএনএম আড্ডায় আসার জন্য অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ। বাংলার উন্নতি কামনা করি, এবং সেইখানে যদি কোনো রোল প্লে করতে পারি নিজেকে ধন্য মনে করব। নমস্কার। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ, আপনারা দেখতে থাকুন এএনএম এর আড্ডা, এবং আবার আমরা আসবো এরকম এক একান্ত আলাপচারিতায়। ধন্যবাদ, নমস্কার।